আসসালামু আলাইকুম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আজকে আরেকবার আসলাম আপনাদের সামনে দিয়ে একটি কথাবার্তা বলার জন্য। প্রসঙ্গটা আমি একটু বলি। গত কয়েকদিন ধরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার, সেনাবাহিনী এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্রদের সাথে একটা তুমুল বৈরিতার ভাব লক্ষ্য করা গেছে। যা মিটিংয়ে কী হয়েছিল সেটা আমরা জানি না, তবে একটা জিনিস বলার জন্য আমি তাগিদ অনুভব করছি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, আপনারা কোনোভাবে নিজেদেরকে বিতর্কিত হওয়ার সুযোগ দিবেন না। একটা দেশের সামরিক বাহিনী হচ্ছে সেই দেশের একটা শক্তিশালী সংগঠন, যে দেশের বিপদে দেশকে রক্ষা করবে, জনগণের ভালোবাসা নিয়ে থাকবে, জনগণ ভালোবাসবে, একইভাবে সেনাবাহিনীও জনগণকে ভালোবাসবে। তবে এখনও পর্যন্ত জেনারেল ওয়াকার সাহেবকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা চিন্তা করছি, জেনারেল ওয়াকার সাহেব পুরো সেনাবাহিনী না, আবার পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকার সাহেব না। আমাদের দেশে অনেক সেনাপ্রধান বিগত দিনে এসছে এবং কাজ শেষ করে চলে গেছেন, এবং যারা কিছু কিছু সেনাপ্রধান ক্ষমতা নিয়েছেন বাংলাদেশের, এবং তাদের ইতিহাস দেখলে বোঝা যায় তাদের শেষ জীবনটা খুব একটা ভালোভাবে কাটে নাই, খুব মর্মান্তিকভাবে শেষ জীবনটা তাদের কাটতে হয়েছে। এইগুলো থেকে আমাদের সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে এই লেসন থেকে লেসন নিতে হবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে একটা বাংলাদেশ সেনাবাহিনীকে রেসপেক্টের চোখে দেখি। এই সেনাবাহিনী বীরত্বের সাথে কাজ করছে জাতিসংঘ বাহিনীতে, এবং অনেক টাকা রেমিটেন্স বাংলাদেশের জন্য নিয়ে আসছে, যা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। সেনাবাহিনী এমন কোনো কাজ করা উচিত না যেটা রাষ্ট্রের বিপক্ষে যায়, জনগণের বিপক্ষে যায়। শেখ হাসিনা আমাদের একটা পতিত স্বৈরা শাসক। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রু না, ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো লেনদেন নেই, কোনো দিন শত্রুতা ছিল না। কিন্তু উনি বাংলাদেশে বিগত 15 বছরে যে কাজগুলো করে গেছেন, এটা বাংলাদেশের মানুষ কিছুতেই পছন্দ করে নাই, বাংলাদেশের অনেক ক্ষতি করে গেছেন। উনি জোর করে ক্ষমতা ছিলেন ভারতের মদদে। এই নরেন্দ্র মোদী এবং ভারতের বিজেপি সরকারের আশকারা পেয়ে উনি বিজেপি সরকারের সাহায্যে উনি বিগত 15 থেকে 16টি বছর বাংলাদেশের ক্ষমতায় আরোহিত ছিলেন। কাউকে পাত্তা দিতেন না, খুব তুচ্ছ-তাচ্ছিল্যভাবে কথা বলতেন, অনেক অহংকারের সাথে কথাবার্তা বলতেন। মনে হতো এটা ওনার বাবার দেশ, ওনার বাবাই একমাত্র মালিক এই দেশের। একটা দেশ কোনো একজন একক মানুষের হতে পারে না, দেশটা হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশটা স্বাধীন উনি বাবা করেছে। উনি বাবা তো যুদ্ধের সময় ছিলেন না, স্বাধীনটা করবে কিভাবে? উনি পাকিস্তানের কারাগারে ছিলেন, আরামে ছিলেন ওইখানে। স্বাধীন করেছে আমাদের দেশে আপামর জনগণ এবং সেনাবাহিনী। তখন ভারত আমাদেরকে সাহায্য করেছিল, সেটা ভারতের স্বার্থের তাগিদে, পাকিস্তানকে ভেঙে দেওয়ার জন্য। আমি আরেকটু ব্যাকের দিকে যাচ্ছি। এই পাকিস্তান ভাঙার মূল নায়ক হচ্ছে জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী। এই জুলফিকার আলী ভুট্টোর অদূরদর্শিতার কারণে এই বাংলাদেশটা, পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ সে রূপ নিয়েছে। তখন আমরা চেয়েছি বাংলাদেশটা স্বাধীন হওয়ার জন্য। পাকিস্তানিদের আচরণ, শোষণ, নির্যাতন, এগুলির কারণে অনেক মানুষ, পাকিস্তানি সৈন্যরা অনেক মানুষ, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে। অনেক লাখ বলে, আমি সেটা
পুরোপুরি বললাম না, অনেক মানুষ হত্যা করেছে, সেটা আমি তখন ছোট ছিলাম, দেখেছি, আমি মানুষ হত্যাকাণ্ড দেখেছি। আমার সামনে থেকে 2টা মানুষকে হত্যা করেছে পাকিস্তানি সৈন্যরা। তো যে যেমন কর্ম করবে তার প্রতিফল তারাই পাবে। 93,000 বিশ্বের ইতিহাসে নাই একসাথে 93,000 সৈন্য সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। বিশ্বের মধ্যে পাকিস্তানি সৈন্যের নাম ডাক ছিল সবচেয়ে বেশি। সেই পাকিস্তানি সৈন্যরা এখন 93,000 সৈন্য ভারতের কাছে, ভারতীয় সৈন্যদের কাছে, ভারতীয় সৈন্য মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জুলফিকার আলী ভুট্টোর ভুল নীতির কারণে শেখ মুজিবুর রহমান নির্বাচনে জিতার পরও ক্ষমতা দেয় নাই। জুলফিকার আলী ভুট্টোর বিভিন্ন রকম কার্যকলাপে আইয়ুব খান, ইয়াহিয়া খানকে বুঝিয়েছে ভুলভাবে, এবং হত্যাকাণ্ডও চালিয়েছে বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তানে বাঙালিদেরকে হত্যা করেছে। যার ফলশ্রুতিতে আজকের এই অনেক লক্ষ মানুষের জীবনের রক্তের বিনিময়ে আছে স্বাধীনতায় স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশের শক্তিশালী সেনাবাহিনী। তো সেনাবাহিনীর এমন কোনো কাজ করা উচিত হবে না জনগণের বিপক্ষে চলে যায়। হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছেন যে কিছুদিন আগে সেনা প্রধান তাদেরকে, ছাত্র নেতাদেরকে ওইখানে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গিয়ে বলেছেন কম্প্রোমাইজ করার জন্য, শেখ হাসিনাকে ফিরাবে এবং আওয়ামী লীগকে ফিরাবে এই একটা কম্প্রোমাইজ করার জন্য। তো হাসনাত আবদুল্লাহ, এটা 10 তারিখ না 11 তারিখ হয়েছিল, কিন্তু উনি জিনিসটা জানিয়েছিলেন 21 তারিখ। এতদিন পরে উনি কেন জানিয়েছিলেন সেটা জবাব উনি দিবেন, কালক্ষেপণ কেন করেছেন সেটা আমি জানি না, সেটা আমি দায়ভার নিতে পারবো না। উনি কেন লেটটা করেছেন জনগণ ওইটাও জানতে চায়। এবং আরেকটা জিনিস জনগণ জানতে চায়, সেটা হচ্ছে সেনা প্রধান এভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসনাতরা এখন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এখন রাজনৈতিক দল করেছে, সংগঠনের পথ বহন করছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে বর্তমানে মন্ত্রী, হচ্ছেন দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ এ ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। সেনা প্রধান জেনারেল ওয়াকার সাহেব যে ছাত্রদেরকে ডেকেছেন, এটা উনি কি ইনফর্ম করেছিলেন ডাকার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে? উনি কার মদতে এই কাজটা করেছিলেন? এটা সেনাবাহিনীর বাইলজে তো পড়ে না, সেনাবাহিনীর যে নিয়মকানুন সেই নিয়মকানুনে এটা পড়ে না। পড়ে কিনা সেটা জেনারেল ওয়াকার সাহেবকে উত্তর দিতে হবে। আজকে ওয়াকার সাহেব চতুর্মুখী চাপে পড়ে গেছেন। ওয়াকার সাহেব ওনাদেরকে ডেকে যদি বলে থাকেন, যদি হাসনাত আবদুল্লাহর কথা যদি সত্যি হয়ে থাকে কম্প্রোমাইজ করার জন্য, ওয়াকার সাহেব কেমনে বলে কম্প্রোমাইজ করার জন্য, তাইলে যে বাংলাদেশের 1,500 মানুষকে শেখ হাসিনা হত্যাকাণ্ড করেছে তাদেরকে ওয়াকার সাহেব এনে দেখ, এত মা বোনের কোল খালিয়েছে, সেটা জেনারেল ওয়াকার সাহেব করে দিক। একটা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন একটা বাংলাদেশটাকে লুটপাট করেছে রাজনৈতিক নেতারা, লুটপাট করে বাংলাদেশের কোষাগার শূন্য করেছে। সে শূন্য কোষাগারে ছাত্র জনতা ডক্টর ইউনূস সাহেবকে বসিয়েছেন। ইউনূস সাহেব নিজের তাগিদে ঠেকা পড়ে নেয় বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য। এই ছাত্র জনতা বাধ্য করেছে ইউনূস সাহেবকে দায়িত্ব নেওয়ার জন্য। ইউনূস সাহেব নিয়েছেন এবং চালাচ্ছেন মোটামুটি, এবং জিনিসপত্রের দাম কিছুটা লাগানোর মধ্যে নিয়ে এসছেন। ভবিষ্যতেই বলবে। আর ওয়াকার সাহেব কিসের দুরুপবেশন দিতে, যদি উনি বলে থাকে যে কম্প্রোমাইজ করার জন্য, কিসের দুরুপবেশন দিতে উনি এই ছাত্র নেতাদেরকে বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য? একটা জিনিস ওয়াকার সাহেব, আপনাদের সেনাবাহিনীতে যদি কোনো একটা হত্যাকাণ্ড ঘটে, কোনো একটা নীতি বহির্ভূত কাজ করে, কোর্ট মার্শাল হয় কি হয় না সেটা আপনার কাছে প্রশ্ন করছি। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করছি। তো আপনি শেখ হাসিনা এতগুলো মানুষ, শেখ হাসিনা ওনার মন্ত্রী, ওনার এমপি, পুলিশ, শেখ হাসিনার নির্দেশে 1,500-এর মতো ছাত্র জনতা হত্যা করেছে। সেই ছাত্র জনতার হত্যার বিচার না হয়ে কিভাবে
একটা নির্বাচন হবে, বিএনপির অনেক নেতা এখন রয়ের জালে আটকান। এর মধ্যে নাম আছে, প্রথম নামটা আছে বিএনপির মহাসচিব এবং বিএনপির মহাসচিবের নাম আছে, তারপর আমির খসরু মাহমুদের নাম আছে, তারপর রুমিন ফারহানের নাম আছে যারা রয়ের জালে আটকে গেছে, তারপর এই বিএনপির আরও অনেক নেতা যাদের নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, এদের নাম জড়িয়ে গেছে রয়ের ইয়েতে, এইভাবে শোনা যাচ্ছে। সেটা আমার কথা নয়, বিএনপি বড় বড় উচ্চ লেভেলের অনেক নেতা রয়ের ভারতে পাসপোর্ট আছে এবং তাদের ভারতে জায়গা জমি এবং ফ্ল্যাট বাড়ি আছে, এটা বলেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সাবেক বিমানমন্ত্রী, বেসামরিক বিমানমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। উনাকে জিজ্ঞাসা করেন উনি কেন এই কথাগুলো কিসের ভিত্তিতে বলেছেন। উনি তো একটা ছোটো মোটো লেভেলের মানুষ না, বিএমআইএর সাবেক প্রধান আলতাফ হোসেন চৌধুরী, উনি জানেন ওনার কথাটা কতটুকু যেতে পারে। আমরা ধরে নিচ্ছি ওনার কথাটা সত্য, তাইলে যদি সত্য ধরে নিই, আপনারা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির মহাসচিব, তারপর বিএনপির আর যে নেতাদের নামগুলো এসছে তারাই প্রমাণ করুক যারা রয়ের সাথে জড়িত না, রয়ের সুবিধাভোগী না, এটা তাদের প্রমাণ করতে হবে। আমি এখন পূর্ব প্রসঙ্গে আসি। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জন্য একটা সম্পদ। বাংলাদেশের মানুষ এখনও কিন্তু রেসপেক্ট করে। 2-1 জন অফিসারের জন্য, 2-4 জন, 10 জন, 100 জন অফিসারের, 100 জন মানুষের, সেনাবাহিনী মানুষের জন্য কোনো সেনাবাহিনী প্রতিষ্ঠানকে আমরা খারাপ বলতে পারবো না। এখনও দেশের প্রতি তাদের যথেষ্ট টান আছে এবং আমরা ব্যারিস্টার, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার উনি বলেছেন যে প্রয়োজনে সেনা নিবাস ঘুরিয়ে দিবে। এখন প্রশ্নের কথা এসে যাক, উনি এই কথাটা কেন বলবেন? উনার ক্ষোভ থেকে এই কথাটা আসছে। এক সাইডে চিন্তা করলে উনার ক্ষোভ থেকে এই কথাটা এসছে, এই কথাটা আসার ফলে উনি এই কথাটা বক্তৃতায় বলেছেন, রাস্তাতে ওপেন বলেছেন, কুকুরের বাচ্চা বলেছেন সেনাপ্রধানকে এবং রাষ্ট্রপতি চুপ্পুকে কুকুরের বাচ্চা বলেছেন। এগুলি বাংলাদেশের ইতিহাসে প্রথম। সেনাপ্রধান থাকা অবস্থায় কুকুরের বাচ্চা গালি শোনা জনসভায়, যেটা ওয়াকার সাহেবের নসিবে ঘটেছে এবং চুপ্পু প্রেসিডেন্ট অবস্থায় চুপ্পুর নসিবে ঘটেছে। একটা জিনিস ওয়াকার সাহেবকে মনে রাখতে হবে, 1,500-2,000 মানুষের হত্যাকাণ্ডের বিনিময়ে এই স্বাধীনতা বাংলার মানুষ, বাংলার ছাত্র জনতা কিন্তু আবার দাঁড়িয়ে যাবে। দেখেছেন না বঙ্গবন্ধুর বাড়িটা কিভাবে ভেঙে ফেলেছে? আপনারা সেনাবাহিনী পাঠিয়েছিলেন কিন্তু কিছু করতে পারেন, করলে এগুলো হিতে বিপরীত হয়ে যেত। সেনাপ্রধান ওয়াকার সাহেবকে আমি বলছি, ধৈর্য ধারণ করুন। আপনার কাজ হচ্ছে সেনাবাহিনী পরিচালনা করা, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে নিরাপদ রাখা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনি কি অস্বীকার করতে পারবেন? ইউনূস সাহেবকে, ইন্টারিম গভর্নমেন্টের চিফ, সারা দুনিয়া স্বীকার করছে। আপনি অস্বীকার করতে পারেন না, ভারত অস্বীকার করছে, আপনি অস্বীকার করতে পারেন। আপনি চাকরি করেন, আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওনার হাতে, উনি প্রতিরক্ষা মন্ত্রী, উনি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাজ এ রুলস। আপনি ওনার নামটা বিগত কিছুদিন আগে বক্তৃতায় 3 বার ওনার নামটা নিয়েছিলেন। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলেছি, ডক্টর ইউনূস সাহেবকে আমি ডক্টর ইউনূসকে আমি বলেছি, ডক্টর ইউনূস সাহেবও বলেন নাই, ডক্টর ইউনূসকে আমি বলেছি, ডক্টর ইউনূসকে আমি বলেছি, ডক্টর ইউনূসকে আমি বলেছি। হাউ ডিয়ার ইউ আর! আপনি এইভাবে কথা বলতে পারেন? আপনার সেনাবাহিনীর চাকরি করেন, সেনাপ্রধান, আপনার রুলস অ্যান্ড রেগুলেশন তো আপনার ভালোভাবে জানা, অর্গানোগ্রাম ভালোভাবে জানা উচিত। একটিবারের মতো আপনি বললেন না মাননীয় অথবা জনাব, আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার, এই কথাগুলো আপনার মুখ দিয়ে আসে নাই, মানুষ এগুলো ভালোভাবে নেয় নাই। আপনার বিরূপ প্রতিক্রিয়া হয়েছে আপনার ওই ভাষণটাতে।
যে ভাষণটা আপনি ওই সময় দিয়েছিলেন, এভাবে কথা বলেছিলেন, উনি একজন সম্মানিত মানুষ, বাংলা মানুষ কিন্তু ওনাকে এখন ভালোবাসতে শুরু করেছে। সারা দুনিয়া ওনার কথায় ওনাকে ভালোবাসে, এক বাক্যে ওনাকে পছন্দ করে। আপনি ওনাকে রেসপেক্ট করেন নাই। আজকে আপনি রেসপেক্ট করেননি আপনার গুরুজনকে, আজকে আপনি বেইজ্জত হয়েছেন। এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার সাহেবের কাছে, ব্যারিস্টার সাহেব একজন তুখোর বক্তা, ওনার কথা মানুষে গ্রহণ করছে, উনি অন্যায় কিছু বলে নাই, উনি যেটা বলেছে ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে আমরা আমাদের রাজনৈতিক নেতাদেরকে একটু যখন ভাষা বিবৃতি দেন আপনারা একটু পরিশীলিত, একটু ভালোভাবে কথাগুলো বলার চেষ্টা করবেন। আমরা জানি আপনাদের ভিতরে ক্ষোভ আছে, আমাদের মধ্যে, আমি এজ এ সাধারণ পিপল আমার মধ্যে ক্ষোভ আছে। বাংলাদেশকে বিগত 16 বছর শেখ হাসিনা কী করেছিল আমরা সবাই দেখেছি, বিশ্বও দেখেছে। তো সেনাবাহিনী, আমাদের বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, আমাদের একটা প্রতিরক্ষা বিভাগটা আমাদের একটা অ্যাসেট। এইখানে অনেক ঘুটির চাল চলছে। ভারত চাচ্ছে সেনাবাহিনীর সাথে জনগণের, রাজনীতিবিদদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাক, রাজনীতিবিদদের এবং জনগণের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাক। যেহেতু সেনাবাহিনীর দূরত্ব সৃষ্টি হলে সেনাবাহিনী কমজোরি হয়ে যায়। ভারতের এগুলো মাস্টার প্ল্যান, সেটাতে সাকসেসফুল হয়েছে ভারত। ওয়াকার সাহেবকে আমরা বলবো, আপনি রাজনীতিতে মাথা না ঘামিয়ে আপনি ডক্টর ইউনূস সাহেবকে আপনি সাহায্য সহযোগিতা করেন। আজকে আপনার সেনাপ্রধান আছেন, আপনার পূর্বে অনেক সেনাপ্রধান এসেছিল, আপনার থেকে অনেক ঝানু সেনাপ্রধানগুলো এসেছিল, আজকে তাদের অবস্থা কোথায় সেই জিনিসটা আপনি মনে রাখবেন। আপনি নিজের মা বাবাকে গালে শোনাচ্ছেন, কুত্তার বাচ্চা শোনাচ্ছেন আপনি। আমার এই কথাগুলো রোজা রমজান থেকে মুখে আনতেও আমার মধ্যে আমার খারাপ লাগছে। আপনার প্রতি আমার রেসপেক্ট আছে। তো এখন আপনি যদি সামনে কিভাবে চলবেন না চলবেন, আপনি এটা এই গত কয়েকদিন থেকে আপনার একটা লেসন হয়ে যাওয়া উচিত। বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন, ছাত্র জনতার পক্ষে থাকেন, সাধারণ মানুষের পক্ষে থাকেন, আপনি অসুবিধা হবে। আপনি যেভাবে চলতে চেয়েছিলেন সেভাবে আপনি যদি সত্যি হয়ে থাকে হাসনাত আবদুল্লার কথা, সেটা আপনি একটা ক্রাইম করেছেন, মিলিটারি রুলসে ক্রাইম করেছেন। আজকে না হোক, কালকে না হোক, এগুলো আপনার ব্যাকফায়ার করবে, আপনাকে ব্যাকফায়ার করবে। এগুলো আপনার মিলিটারি রুলস, মিলিটারি অর্গানাগ্রামে এগুলো পড়ে না। এগুলা যদি সত্যি হয়ে থাকে ব্যাকফায়ার হয়ে যাবে, আপনার বিপক্ষে চলে গেছে এই জিনিসগুলো। ডক্টর ইউনূস সাহেবকে উনি চাচ্ছে একটা ইলেকশন দিয়ে চলে যাওয়ার জন্য, সুন্দর একটা ইলেকশন দেওয়া, ক্রেডিবল একটা ইলেকশন দেওয়া। ইলেকশন কবে দিবে? 14 কাঠগুলো রেখে ইলেকশন দিলে লাভ নেই, যে লাউ সেই কদু। বাংলাদেশের মানুষ, মেজরিটি মানুষ চাচ্ছে কিন্তু আগে বিচার হোক শেখ হাসিনার। আপনারা চাচ্ছেন না বিচার হোক। আপনারা কেন চাচ্ছেন না বিচার হোক? যেই দল ক্ষমতায় আসবে, ধরুন বিএনপি, যেই দলেই ক্ষমতায় আসবে, এসে সেই আগের মতো লুটটারাস ভারতের তাবাদারে, ভারতের পায়ে গিয়ে কদমবুচি করতে থাকবে। আমরা সেই বাংলাদেশ চাই নাই 1971 সালে। আমরা সেই এই বাংলাদেশ হওয়ার জন্য সেই স্বাধীনতা আমরা চাইনি। 2025 সালের 5ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি। এই বাংলাদেশ আপনারা যেভাবে চাচ্ছেন সেই বাংলাদেশ হওয়ার জন্য আমরা সেই স্বাধীনতা ওইভাবে পাওয়ার জন্য আমরা সেই বাংলাদেশ চাইনি। আমরা বাংলাদেশ নিজে পায়ে নিজে রুখে দাঁড়াবে, ভারতের নতজানু করবে না। ভারত কেন, কোনো বিশ্বে কোনো দেশের নতজানু করবে না বাংলাদেশ। এজ এ বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীনভাবে চলবে, সেটাই এই বাংলাদেশের চাই। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।